সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। রুই মাছ 2015 সাল পর্যন্ত যশোর বোর্ডের সৃজনশীল প্রশ্ন। যশোর বোর্ড 2015। কার্প জাতীয় মাছের মধ্যে রুই মাছ বাংলাদেশের একটি পরিচিত মাছ। খাদ্য গ্রহণ ও চলাফেরার জন্য মাছটি একটি বিশেষ অঙ্গের সাহায্যে পানির বিভিন্ন গভীরতায় শরীরের আপেক্ষিক গুরুত্ব ঠিক রেখে অনায়াসে বিচরণ করে। খাদ্য গ্রহণ ও চলাফেরার জন্য মাছটি একটি বিশেষ অঙ্গের সাহায্যে পানির বিভিন্ন গভীরতায় শরীরের আপেক্ষিক গুরুত্ব ঠিক রেখে অনায়াসে বিচরণ করে। বর্তমানে নদী ও জলাশয়ের গভীরতা কমে যাওয়ায় মাছটি বাসস্থান ও প্রজনন ক্ষেত্র হুমকির মুখে পড়েছে। প্রশ্ন গ, উদ্দীপকের মাছটি কিভাবে পানির বিভিন্ন গভীরতায় শরীরের আপেক্ষিক গুরুত্ব ঠিক রেখে অনায়াসে বিচরণ করে? ব্যাখ্যা করো। পানির বিভিন্ন গভীরতায় মাছটি কিভাবে অনায়াসে বিচরণ করে সেটি ব্যাখ্যা করতে হবে। প্রশ্ন ঘ, উদ্দীপকের মাছটির বাসস্থান ও প্রজনন ক্ষেত্র হুমকির মুখে কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকের মাছটি হলো রুই মাছ। রুই মাছের বাসস্থান এবং প্রজনন ক্ষেত্র বর্তমানে হুমকির মুখে। কেন হুমকির মুখে ব্যাখ্যা করতে হবে। সৃজনশীল প্রশ্ন দুটির উত্তর আলোচনা করছি। প্রশ্ন গ, উদ্দীপকের মাছটি কিভাবে পানির বিভিন্ন গভীরতায় শরীরের আপেক্ষিক গুরুত্ব ঠিক রেখে অনায়াসে বিচরণ করে? ব্যাখ্যা করো। উদ্দীপকের মাছটি হলো রুই মাছ। রুই মাছ কিভাবে পানির বিভিন্ন গভীরতায় শরীরের আপেক্ষিক গুরুত্ব ঠিক রেখে অনায়াসে বিচরণ করে তা আলোচনা করা হলো। 1. ফুলকার ভূমিকা। 2. পটকার ভূমিকা। 3. পাখনার ভূমিকা। 1. ফুলকার ভূমিকা। মাছ ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে শ্বসন ঘটায়। ফুলকার কৌশিক জালিকায় রক্ত ও পানির মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটে। পানি হতে অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং রক্ত হতে কার্বন ডাই অক্সাইড পানিতে মিশে যায়। অক্সিজেন রক্তের মাধ্যমে দেহে চলে যায় এবং কার্বন ডাই অক্সাইড পানির মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। ফলে মাছ অনায়াসে বিচরণ করতে পারে। 2. পটকার ভূমিকা। 1. পটকায় অক্সিজেন থাকে। মাছ এই অক্সিজেনের সাহায্যে শ্বসন ক্রিয়া চালায়। 2. পটকায় বায়ু জমা থাকে বলে মাছকে পানিতে ভাসতে সাহায্য করে। 3. পটকার সাহায্যে মাছ পানির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে পারে। 4. পটকা মাছকে শ্রবণে সাহায্য করে। 5. বায়ুথলির এক পাশের গ্যাস অন্য পাশে স্থানান্তরিত হয়ে পানিতে দেহের মধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা করে। 6. বায়ুথলি মাছকে যে কোনো গভীরতায় অভিযোজিত হতে সাহায্য করে। 3.
পাখনার ভূমিকা। ১. বক্ষ পাখনা মাছকে পানির উপরের দিকে উঠতে সাহায্য করে। ২. পৃষ্ঠ পাখনা মাছকে ঘুরতে এবং থেমে যেতে সাহায্য করে। ৩. শ্রোণী পাখনা মাছকে উপরে ও নিচে ঘুরতে এবং থেমে যেতে সাহায্য করে। ৪. বায়ু পাখনা মাছকে সুস্থির রাখতে সাহায্য করে। ৫. পুচ্ছ পাখনা মাছের প্রধান চলন অঙ্গ হিসেবে কাজ করে। এইসব ব্যবস্থা অবলম্বন করে মাছ পানির বিভিন্ন গভীরতা অনায়াসে বিচরণ করতে পারে। ঘ. উদ্দীপকের মাছটির বাসস্থান ও প্রজনন ক্ষেত্র হুমকির মুখে কেন ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত মাছটি হলো রুই মাছ। বর্তমানে রুই মাছের বাসস্থান ও প্রজনন ক্ষেত্র হুমকির মুখে, বিষয়টি আলোচনা করা হলো। রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো হলো: ১. হালদা নদী, ২. যমুনা নদী, ৩. গড়াই নদী, ৪. পদ্মা নদী, ৫. ব্রহ্মপুত্র নদ, ৬. মধুমতি নদী, ৭. আড়িয়াল খাঁ নদী, ৮. চলন বিল, ৯. হাকালুকি হাওর এবং ১০. টাঙ্গুয়ার হাওর। প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো চিত্র এবং ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছি। ১. হালদা নদী। হালদা নদী হলো বাংলাদেশের একমাত্র রুই প্রজনন ভূমি। এটি পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। হালদা নদীকে প্রাকৃতিক সম্পদে ভরপুর মৎস্য খনি বলা হয়। প্রাকৃতিক এই প্রজনন ক্ষেত্র সংরক্ষণ করতে হবে। চট্টগ্রামের হালদা নদী বাংলাদেশের একমাত্র রুই প্রজনন ক্ষেত্র। এটি পৃথিবীর তথা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। হালদা নদীকে সংরক্ষণ করতে হবে। ২. যমুনা নদী। যমুনা নদীর আরিচা, সিরাজগঞ্জ, ফুলছড়ি ঘাট ও বাহাদুরাবাদ রুই মাছের প্রজনন ক্ষেত্র। যমুনা নদীর যেসব স্থানে রুই মাছ ডিম পাড়ে সেই প্রজনন ক্ষেত্রগুলো প্রজনন মৌসুমে সংরক্ষণ করতে হবে, যেমন আরিচা, সিরাজগঞ্জ, ফুলছড়ি ঘাট, বাহাদুরাবাদ ইত্যাদি। ৩. গড়াই নদী। কুষ্টিয়ার গড়াই নদী রুই মাছের প্রজনন ক্ষেত্র। এই নদীতে প্রজনন মৌসুমে রুই মাছ ডিম পাড়ে। ৪. পদ্মা নদী। পদ্মা নদী রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ রুই মাছের প্রজনন ক্ষেত্র। প্রজনন ঋতুতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের প্রজনন ক্ষেত্রে মাছ ধরা বন্ধ করতে হবে। ৫. ব্রহ্মপুত্র নদ। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ অত্যন্ত পরিচিত একমাত্র নদ। এর ৪টি উপনদী রয়েছে: দুধকুমার, ধরলা, তিস্তা এবং করতোয়া আত্রাই। ব্রহ্মপুত্র রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। ৬. মধুমতি নদী। মধুমতি নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ফরিদপুর, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি সর্পিলাকার এবং রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। মধুমতি নদীটি সর্পিলাকার হওয়ায় রুই মাছের প্রজননের জন্য অত্যন্ত উপযুক্ত। ৭. আড়িয়াল খাঁ নদী। আড়িয়াল খাঁ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ফরিদপুর, মাদারীপুর ও
ও বরিশাল জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি সর্পিলাকা নদী এবং রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। যে নদী বা জলাশয় সর্পিলাকার হয় সেখানে রুই মাছ ডিম পাড়ে। ৮. চলন বিল। চলন বিল বাংলাদেশের সর্ববৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় বিস্তৃত। বর্তমানে এর আয়তন ১১৫০ বর্গ কিলোমিটার। চলন বিল অসংখ্য মৎস্য প্রজাতির আবাসভূমি। বাংলাদেশের সর্ববৃহৎ বিল হল চলন বিল। এটি অসংখ্য মৎস্য প্রজাতির আবাসভূমি। ৯. হাকালুকি হাওর। হাকালুকি বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। সিলেট ও মৌলভীবাজার জেলায় এটি অবস্থিত। এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাশয়। হাকালুকি হাওর অসংখ্য মৎস্য প্রজাতির আবাসভূমি। ১০. টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর হল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাশয়। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত। এর আয়তন ২৮ বর্গ কিলোমিটার। টাঙ্গুয়ার হাওর অসংখ্য মৎস্য প্রজাতির আবাসভূমি। টাঙ্গুয়ার হাওরে প্রজনন মৌসুমে মা মাছ আহরণ বন্ধ করতে হবে। যশোর বোর্ড ২০১৯। সোহানের বাবা বাজার থেকে রুই মাছ নিয়ে আসলেন। মা মাছটি কাটার সময় সোহান ছোট বেলুনের মতো একটি অংশ লক্ষ্য করল। আরো লক্ষ্য করল যে হৃৎপিণ্ড থেকে কানকোর দিকে ৪ জোড়া রক্তনালী দুটি চিরুনির মতো অঙ্গে প্রবেশ করেছে। তখন তার মনে পড়ল, স্যার ক্লাসে বলেছিলেন চিরুনির মতো এ অংশে গ্যাসের বিনিময় ঘটলেও হৃৎপিণ্ডে একই গ্যাসযুক্ত রক্ত প্রবেশ করে এবং বের হয়ে যায়। প্রশ্ন গ, বেলুনের মতো অংশটির সংক্ষিপ্ত বিবরণ দাও। বেলুনের মতো অংশটি হলো পটকা বা বায়ুথলি। এখানে পটকা বা বায়ুথলির গঠন এবং কাজের সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। প্রশ্ন ঘ, উদ্দীপকের আলোকে রুই মাছের ভেনাস হার্ট নামকরণের সার্থকতা বিচার করো। রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট নামকরণের সার্থকতা বিচার করতে হবে। সৃজনশীল প্রশ্ন দুটির উত্তর আলোচনা করছি। প্রশ্ন গ, বেলুনের মতো অংশটির সংক্ষিপ্ত বিবরণ দাও। উদ্দীপকে উল্লেখিত রুই মাছের বেলুনের মতো অংশটি হলো পটকা বা বায়ুথলি। পটকা বা বায়ুথলির গঠন ও কাজ বর্ণনা করা হলো। পরীক্ষার খাতায় মাছের পটকা বা বায়ুথলির গঠন এবং গুরুত্ব কিভাবে লিখতে হবে সেই সুন্দর ও আকর্ষণীয় নোটটি প্রথমে তোমাদের মাঝে উপস্থাপন করব। তারপর আলোচ্য অংশটুকু চিত্র ও ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং দীর্ঘদিন মনে থাকে। পটকা বা বায়ুথলির গঠন ও গুরুত্ব তোমাদের মাঝে উপস্থাপন করছি। পটকা বা বায়ুথলির গঠন। পটকা বা বায়ুথলি দুইটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। এক, অগ্রপ্রকোষ্ঠ বা ছোট প্রকোষ্ঠ,
2 পশ্চাৎ প্রকোষ্ঠ বা বড় প্রকোষ্ঠ। পরীক্ষার খাতায় এইভাবে উপস্থাপন করবে। পটকা বা বায়ুথলির গুরুত্ব বা কাজ বা প্রভাব। 1 শ্বসন, 2 শব্দ উৎপাদন, 3 প্রতিধ্বনি সৃষ্টি, 4 ভেসে থাকা, 5 আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ, 6 শ্রবণ, 7 মধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা, 8 অভিযোজন। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। আলোচ্য অংশটুকু চিত্র এবং ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করছি। পটকা বা বায়ুথলি 2টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। 1 অগ্র প্রকোষ্ঠ বা ছোট প্রকোষ্ঠ, 2 পশ্চাৎ প্রকোষ্ঠ বা বড় প্রকোষ্ঠ। 1 অগ্র প্রকোষ্ঠ বা ছোট প্রকোষ্ঠ। অগ্রভাগের প্রকোষ্ঠকে অগ্র প্রকোষ্ঠ বলে। ইহা ছোট প্রকোষ্ঠ। ইহা 2 স্তর বিশিষ্ট একটি পাতলা পাশির দ্বারা আবৃত থাকে। টিউনিকা এক্সটার্না এবং টিউনিকা ইন্টারনা। এটি অগ্রভাগের প্রকোষ্ঠ, একে বলা হয় অগ্র প্রকোষ্ঠ। ইহা আকারে ছোট, তাই একে ছোট প্রকোষ্ঠ বলা হয়। ইহা 2 স্তর বিশিষ্ট একটি পাতলা পাশির দ্বারা আবৃত থাকে। একটি টিউনিকা এক্সটার্না, অপরটি টিউনিকা ইন্টারনা। বাইরের স্তরকে টিউনিকা এক্সটার্না এবং ভিতরের স্তরকে টিউনিকা ইন্টারনা বলে। টিউনিকা এক্সটার্না যোজক কলা দ্বারা এবং টিউনিকা ইন্টারনা মসৃণ পেশি দ্বারা গঠিত। এতে বায়ু বা গ্যাস থাকে। এই বাইরের স্তরটাকে বলা হয় টিউনিকা এক্সটার্না, ইহা যোজক কলা দ্বারা গঠিত। ভিতরের এই স্তরটাকে বলা হয় টিউনিকা ইন্টারনা, ইহা মসৃণ পেশি দ্বারা গঠিত। 2 পশ্চাৎ প্রকোষ্ঠ বা বড় প্রকোষ্ঠ। বায়ুথলির পিছনের প্রকোষ্ঠকে পশ্চাৎ প্রকোষ্ঠ বলে। ইহা আকারে বড়, তাই একে বড় প্রকোষ্ঠ বলা হয়। ইহা 2 স্তর বিশিষ্ট একটি পাতলা পাশির দ্বারা আবৃত থাকে। টিউনিকা এক্সটার্না এবং টিউনিকা ইন্টারনা। এটি বায়ুথলির পিছনের প্রকোষ্ঠ, একে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ। এটি আকারে বড়, তাই একে বড় প্রকোষ্ঠ বলা হয়। ইহা ব্যবচ্ছেদ করলে এর পাশির 2 স্তর বিশিষ্ট দেখা যায়, টিউনিকা এক্সটার্না এবং টিউনিকা ইন্টারনা। বাইরের স্তরকে টিউনিকা এক্সটার্না এবং ভিতরের স্তরকে টিউনিকা ইন্টারনা বলে। টিউনিকা এক্সটার্না যোজক কলা দ্বারা এবং টিউনিকা ইন্টারনা মসৃণ পেশি দ্বারা গঠিত। বায়ুথলির বাইরের এই স্তরটিকে টিউনিকা এক্সটার্না এবং ভিতরের এই স্তরটিকে টিউনিকা ইন্টারনা বলে। টিউনিকা এক্সটার্না যোজক কলা দ্বারা এবং টিউনিকা ইন্টারনা মসৃণ পেশি দ্বারা গঠিত। এর অন্তঃপ্রাচীরে লাল বর্ণের একটি গ্যাস গ্রন্থি থাকে। এই গ্যাস গ্রন্থিকে রেটিয়া মিরাবিলিয়া বলে। রেটিয়া মিরাবিলিয়া গ্যাস শোষণ করে। এটি লাল বর্ণের গ্রন্থি, একে বলা হয় গ্যাস গ্রন্থি। এই গ্রন্থিকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া, একে রেটি মিরাবিলিউ বলা হয়। রেটিয়া মিরাবিলিয়া গ্যাস শোষণ করে।
রুই মাছের বায়ুথলিতে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি থাকে। এই অস্থিগুলোকে ভেবেরিয়ান অস্থিমালা বলে। বায়ুথলিতে বিদ্যমান অধিকাংশ গ্যাসই অক্সিজেন, তবে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন থাকে। বায়ুথলিতে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি দেখা যায়, এই অস্থিগুলোকে একসাথে বলা হয় ভেবেরিয়ান অস্থিমালা। বায়ুথলির ভিতরে গ্যাস জমা থাকে। এর অধিকাংশ গ্যাসই অক্সিজেন, তবে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন মিশ্রিত থাকে। পটকা বা বায়ুথলির গুরুত্ব বা কাজ বা প্রভাব। বায়ুথলির কাজ বা গুরুত্বের এই অংশটুকু চিত্র বা ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব। 1. শ্বসন। পটকায় অক্সিজেন থাকে। মাছ এই অক্সিজেনের সাহায্যে শ্বসন ক্রিয়া চালায়। মাছের বায়ুথলি বা পটকায় অক্সিজেন জমা থাকে। এই অক্সিজেন শ্বসন ক্রিয়ায় ব্যবহার করে। এই কারণে মাছ পানির গভীরে থাকলেও শ্বসনে কোনো সমস্যা হয় না। 2. শব্দ উৎপাদন। পটকা বা বায়ুথলি শব্দ উৎপাদনে সাহায্য করে। বাতাস পটকার ব্যবধায়ক প্রাচীরে বাধা পেলে কম্পনের সৃষ্টি হয়। পটকা বা বায়ুথলিতে ব্যবধায়ক প্রাচীর আছে। এই ব্যবধায়ক প্রাচীরে বাতাস বাধা পায় এবং কম্পনের সৃষ্টি হয়, ফলে শব্দ উৎপন্ন হয়। 3. প্রতিধ্বনি সৃষ্টি। পটকায় শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। এই শব্দ তরঙ্গ ভেবেরিয়ান অস্থির মাধ্যমে অন্তঃকরণে পৌঁছে এবং প্রতিধ্বনি সৃষ্টি হয়। এটি পটকা বা বায়ুথলি। পটকায় শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। পটকা থেকে শব্দ তরঙ্গ নিউম্যাটিক নালীতে প্রবেশ করে। নিউম্যাটিক নালী থেকে শব্দ তরঙ্গ ভেবেরিয়ান অস্থিতে প্রবেশ করে। ভেবেরিয়ান অস্থি থেকে শব্দ তরঙ্গ অন্তঃকরণে প্রবেশ করে। অন্তঃকরণে শব্দ তরঙ্গ প্রবেশ করলেই প্রতিধ্বনি সৃষ্টি হয়। 4. ভেসে থাকা। পটকায় পানি জমা থাকে বলে মাছকে পানিতে ভাসতে সাহায্য করে। পটকায় বায়ু জমা থাকে, এই কারণে মাছের ওজন হালকা হয়। পটকায় বেশি পরিমাণ বায়ু জমা থাকলে মাছের ওজন অনেক কমে যায়। মাছ খুব সহজে উপর উঠতে পারে এবং ভেসে থাকতে পারে। মাছ পানির গভীরে যাওয়ার সময় পটকায় বায়ুর পরিমাণ কমে যায়। পটকায় বায়ুর পরিমাণ কমে গেলে মাছের ওজন বেড়ে যায় এবং সহজে পানির গভীরে যেতে পারে। 5. আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ। পটকার সাহায্যে মাছ পানির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে পারে। আপেক্ষিক গুরুত্বের উপর নির্ভর করে মাছটি পানিতে ভাসবে না ডুববে। মাছের আপেক্ষিক গুরুত্ব কম হলে খুব সহজে ভাসতে পারে। 6. শ্রবণ। পটকা মাছকে শ্রবণে সাহায্য করে। মাছের দেহের ভিতরে যে পটকা বা বায়ুথলি থাকে, এটা মাছকে শ্রবণে সাহায্য করে। 7. বায়ুথলির এক পাশের গ্যাস অন্য পাশে স্থানান্তরিত হয়ে পানিতে দেহের মধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা করে। বায়ুথলির 2টি প্রকোষ্ঠ থাকে, একটি ছোট প্রকোষ্ঠ আর একটি বড় প্রকোষ্ঠ। বায়ুথলির এক প্রকোষ্ঠ থেকে গ্যাস অন্য প্রকোষ্ঠে স্থানান্তরের মাধ্যমে মধ্যাকর্ষণ কেন্দ্র নিয়ন্ত্রণ করে। 8. অভিযোজন। বায়ুথলি মাছকে যে কোনো গভীরতায় অভিযোজিত হতে সাহায্য করে। যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়াকেই বলা হয় অভিযোজন। মাছের বায়ুথলি বা পটকা
মাছকে যে কোনো গভীরতায় অভিযোজনে সাহায্য করে। বায়ুথলিতে বায়ু জমা থাকে, সেটি শ্বসনে সাহায্য করে। বায়ুথলি পানির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে সাহায্য করে। বায়ুথলি মাছকে গভীরতা নির্ণয়ে সাহায্য করে। তাই বায়ুথলি মাছকে অভিযোজনে সাহায্য করেছে। প্রশ্ন ঘ, উদ্দীপকের আলোকে রুই মাছের ভেনাস হাট নামকরণের সার্থকতা বিচার করো। উদ্দীপকে রুই মাছের ভেনাস হাট উল্লেখ করা হয়েছে। রুই মাছের হাটকে ভেনাস হাট নামকরণের সার্থকতা বিচার করা হলো। ভেনাস হাট, যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে শিরাবাহিত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাহিত হয় তাকে ভেনাস হাট বা শিরা হৃৎপিণ্ড বলে। যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত একমুখীভাবে প্রবাহিত হয় তাকে ভেনাস হাট বলে। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত একমুখীভাবে প্রবাহিত হয়, তাই একে বলা হয় ভেনাস হাট বা শিরা হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলার কারণ, রুই মাছের দেহে পশ্চাৎ থেকে অগ্রভাগ পর্যন্ত একমুখীভাবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। দেহের বিভিন্ন অংশ হতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সাইনাস ভেনোসাসে প্রবেশ করে। সাইনাস ভেনোসাস হতে রক্ত অলিন্দে আসে, অলিন্দ হতে রক্ত নিলয়ে পৌঁছে, এরপর নিলয় হতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বালবাস আর্টারিওসাসে প্রবেশ করে। এভাবে রক্ত শিরাবাহিত হয়ে একমুখীভাবে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাই রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়। অর্থাৎ রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত একমুখীভাবে প্রবাহিত হয়। দেহের বিভিন্ন অংশ হতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সাইনাস ভেনোসাসে আসে। সাইনাস ভেনোসাস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অলিন্দে প্রবেশ করে। অলিন্দ হতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিলয়ে পৌঁছে, নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বালবাস আর্টারিওসাসে চলে যায়। এভাবে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত একমুখীভাবে প্রবাহিত হয়। এজন্যই রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে রুই মাছের হাটকে ভেনাস হাট নামকরণ সার্থক হয়েছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।